আজকে আমরা ইএইচভি এসি ট্রান্সমিশন অ্যাডাপ্টেশন এবং লিমিটেশন সম্পর্কে পড়ব। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে ইএইচভি এসি ট্রান্সমিশন ব্যাপারটা কি। তাহলে ইএইচভি এসি ট্রান্সমিশনের এটা ফুল ফর্ম হলো এক্সট্রা হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশন। তাহলে এখন কোশ্চেন হলো যে এটাকে আমরা কাকে বলবো, যে এই ইএইচভি এসি ট্রান্সমিশন কোন রেঞ্জকে বলবো। তাহলে 1970 সালের আগে পর্যন্ত 220 কেভি আপ টু 220 কেভি এই পর্যন্ত এটাকে বলা হতো হাই ভোল্টেজ, এবং 220 কেভি থেকে 750 কেভিকে বলা হতো ইএইচভি এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন। এবং বর্তমানে এই ডেফিনেশনটা অর্থাৎ লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন 300 এখানে 300 কেভি পর্যন্ত এটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন এইচভি ট্রান্সমিশনের ভিতরে পড়ে, এবং এক্সট্রা ট্রান্সমিশন ভোল্টেজ সেটা 300 কেভি থেকে শুরু হয় এবং 765 পর্যন্ত, আপ টু 765 পর্যন্ত। তাহলে ইএইচভি এসি ট্রান্সমিশন অর্থাৎ এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন এই রেঞ্জকেই আমরা বলবো 300 কেভি থেকে 765 কেভি। এখন এর থেকে বেশি ভোল্টেজ হতে পারে 765, সেটাকে আমরা বলবো ইউএইচভি 765 কেভি গ্রেটার দেন এটা হলে, তাহলে সেটাকে আমরা বলবো ইএইচভি, দ্যাট মিনস আল্ট্রা হাই ভোল্টেজ। কিন্তু এটা আমরা ডিসকাস করব না, আমরা ডিসকাস করব এক্সট্রা হাই ভোল্টেজ নিয়ে। তাহলে ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি প্রতিটা সেক্টর, দ্যাট মিনস ডোমেস্টিক, এগ্রিকালচার, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রি, প্রতিটা জায়গাতেই ইলেকট্রিসিটির দরকার। এবং আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে থার্মাল, হাইডেল পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বা আরও বিভিন্ন রকম। এবং যে থার্মাল পাওয়ার স্টেশন সেটা সাধারণত লোড সেন্টারে করার চেষ্টা করা হয়, অর্থাৎ যেখানে লোডটা আমরা নেব তার কাছাকাছি, এবং আরও কতগুলো ফ্যাক্টর, যেরকম সেটা যে কোল মাইন থেকে কতটা ডিস্টেন্স, এবং যেহেতু ওটা পলিউশন সৃষ্টি করে সেজন্য যে ডেন্স পপুলেশন যেখানে তার থেকে দূরে করা হয়। এবং হাইডেল পাওয়ার স্টেশনটা সম্পূর্ণ নির্ভর করে কোথায় নদী আছে তার উপরে, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পরিবেশের উপর অনেকটাই প্রভাব ফেলে, তার জন্য সাধারণত সেটা দূরে করা হয়। তাহলে এইগুলো বলার মানে হলো যে পাওয়ারটা আমরা জেনারেট করব সেটাকে আমাদের ট্রান্সমিট করতে হবে এবং ডিস্ট্রিবিউট করতে হবে, তার জন্য আমাদের ট্রান্সমিশন দরকার। এখন এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশনের সুবিধাগুলো কী কী? তাহলে ইএইচভি এসি ট্রান্সমিশন এটা যে হাই ভোল্টেজ আমরা ব্যবহার করি, তাহলে কী জন্য করি, সুবিধাগুলো কী? তাহলে ফার্স্ট হলো রিডিউসেস ভলিউম অফ কন্ডাক্টর মেটেরিয়াল তাহলে আমরা কি জানি যে থ্রি ফেজের পাওয়ার ইকুয়েশন P সমান √3 VI cos থিটা। তাহলে এখান থেকে I সমান P/√3 V cos থিটা। তাহলে এখানে কি পিটা হলো পাওয়ার ট্রান্সমিটেড টু লোড ইনওয়ার্ড, আইটা কারেন্ট ইন অ্যাম্পিয়ার, ভিটা লাইন ভোল্টেজ ইন ভোল্ট, আর cos থিটা এটা লোডের পাওয়ার ফ্যাক্টর। এবং আমরা আর একটা জানি যে আর রেজিস্ট্যান্স ইন ওহম সমান ρL/A, যেখানে রোটা হলো রেজিস্টিভিটি ওহম মিটার, এলটা লেন্থ অফ কন্ডাক্টর, এটা কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া। তাহলে আমরা টোটাল লসটাকে ডাব্লু দিয়ে ডিনোট করছি। যেহেতু থ্রি ফেজ লাইন তাহলে তিনটে কন্ডাক্টর থাকবে, তাহলে তিনটে কন্ডাক্টরেই লস হবে। তাহলে আমরা লস জেনারেলি কী জানি, I²R। তাহলে যেহেতু তিনটে কন্ডাক্টর তাহলে হবে 3I²R। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3, আয়ের পরিবর্তে এই যে ভ্যালুটা পেয়েছি P/√3 V
কস থিটা তার স্কোয়ার, দ্যাট মিন্স এই টোটালের স্কোয়ার ইন্টু আর এর পরিবর্তে লিখবো রো এল বাই এ। তাহলে ফাইনালি 3 পি স্কোয়ার 3 ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা রো এল এ, 3 3 ক্যান্সেল আউট। সো ফাইনালি পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা যদি এর মানটা বার করি, অর্থাৎ এ সমান, তাহলে জাস্ট এই ডাব্লুটা নিচে আসবে, এটা উপরে আসবে। তাহলে এ সমান পি স্কোয়ার রো এল ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডাব্লু, এটা হবে। এই কন্ডাক্টরের ভলিউম কত হবে? কন্ডাক্টরটা একটা রাইট সার্কুলার সিলিন্ডার, এবং আমরা জানি একটা রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ, এটা দেখতে এরকম হয়, লম্ববৃত্তাকার চোঙ বা বেলন। তাহলে সেটার কি হয়? সেটার ভলিউমটা হবে এ এল, দ্যাট মিন্স ক্রস সেকশন এরিয়া ইন্টু হাইট। কিন্তু আমরা জেনারেলি কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তা পাই আর স্কোয়ার, এটার পরিবর্তে এ, এবং হাইট যেটা, এখানে হাইটটা হলো লেন্থ, এ এল হলো। এবং যেহেতু তিনখানা কন্ডাক্টর, তাহলে এখানে হবে 3AL। তাহলে এর পরিবর্তে আমরা কি পেয়েছি? এই মানটা আমরা লিখব যে পি স্কোয়ার রো এল বাই ডাব্লু ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা এবং তার সঙ্গে এল, অর্থাৎ দুখানা এল, দ্যাট মিন্স 3 পি স্কোয়ার রো এল স্কোয়ার ডাব্লু ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম, এখানে পি এর মান, রো এল, এগুলো গিভেন দেওয়া থাকে। তাহলে আমরা, এবং এই লসটাও নোন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজের স্কোয়ার এবং পাওয়ার ফ্যাক্টর স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানেটা হলো আমরা এই ভোল্টেজের মান যত বেশি করব, তত কন্ডাক্টরের ভলিউমটা কম হবে এবং বেশি পাওয়ার ট্রান্সমিট করতে পারবে। পরের পয়েন্টটা হলো যে ট্রান্সমিশন এফিসিয়েন্সির উপরে কি প্রভাব পড়ে। তাহলে আমি এটাকে ইটা টি দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা জানি যে এফিসিয়েন্সি সেটা হলো আউটপুট বাই ইনপুট। আবার আমরা এটাও জানি যে ইনপুট মিন্স আউটপুট প্লাস লসেস। তাহলে এই যে সিস্টেমটা দেওয়া আছে, তাহলে সেখানে আমরা যে লস কত পেয়েছি, তাহলে আউটপুট, তাহলে আমরা ইনপুট সমান লিখতে পারি ইনপুট সমান আউটপুট পাওয়ারটাকে আমরা পি ধরছি, তাহলে যেটা লস হয়েছিল সেটা আমরা দেখেছিলাম যে পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এ, এটা আমরা পেয়েছিলাম। এখন এই যে ইকুয়েশানটা আমরা পেয়েছি, এই ইকুয়েশানে আমরা লিখতে পারি যে এইভাবে, যে কি বলেছিলাম, কারেন্ট ডেনসিটি সমান কারেন্ট বাই এরিয়া। তাহলে এ সমান লিখতে পারি আই বাই জে, যেখানে এই যেটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের যে নয়, যে হলো কারেন্ট ডেনসিটি। তাহলে এ সমান আই বাই জে। এই ইকুয়েশন এটা আমরা যদি পুট করি, তাহলে কীরকম পাবো? পি প্লাস পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এর পরিবর্তে আই বাই জে। তাহলে এখানে আই হলো যেটা নিচে আছে, তার মানে এটা উপরে উঠে যাবে, আই জে হলো। আবার আমরা কি জানি যে পি সমান √3VI কস থিটা। তাহলে এখান থেকে আই সমান আমরা কি লিখতে পারি? আই সমান আমরা লিখতে পারি পি বাই √3V কস থিটা। তাহলে এখন এই আয়ের পরিবর্তে আমরা এই মানটা পুট করব। তাহলে পি প্লাস পি স্কোয়ার রো এল জে ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আয়ের পরিবর্তে এটা লিখছি। তাহলে পি থাকলো, যেহেতু এই টার্মটা নিচে আছে এটা উপরে উঠে যাবে, ইন্টু লিখলাম √3V কস থিটা। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে এরকম পাবো, এখানে কস স্কোয়ার থিটা, এখানে কস থিটা আছে, তাহলে একটা কস থিটা থাকবে এখানে আমাদের একটা ভি আছে, তাহলে একটা ভি ক্যান্সেল আউট, অনলি ভি।
এখানে পি স্কোয়ার আছে, তাহলে এখানে অনলি পি। তাহলে এখন আমরা যে এফিসিয়েন্সি দেখেছিলাম ইটাটি আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুটটা কি আছে অনলি পি, এবং ইনপুটে আমরা ইকুয়েশন পেয়েছি, এটা লিখব পি বাই ভি কস থিটা ইনভার্স, কারণ এই টোটাল টার্মটাকে যদি আমরা এক্স ধরি, এটা এক্স ধরি, তাহলে এরকম এটা দেখতে হবে যে 1/1 প্লাস এক্স এরকম। তাহলে এরকম ইকুয়েশন থাকলে এটাকে যদি ইনভার্স তুললে 1 প্লাস এক্স ইনভার্স, এবং আমরা জানি যে বাইনোমিয়াল থিওরেম থেকে 1 মাইনাস এক্স ইনভার্স 1 প্লাস এক্স ইনভার্স, এটাকে যদি বাইনোমিয়াল এক্সপ্যান্ড করি তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এইভাবে সিরিজটা চলতে থাকবে। এবং এখানে যদি হায়ার টার্মগুলোকে আমরা ইগনোর করি, যেহেতু মানটা খুব কম আসবে, এইটা ইগনোর করবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে 1 মাইনাস এক্স, তাহলে সিমিলার ওয়েতে এখানে কীরকম হবে, এখানে যে মানটা আসবে এরকম টার্ম আসবে, পরের যে টার্মটা আসবে সেটা এর সঙ্গে প্লাস হয়ে এটার স্কোয়ার থাকবে, সেটাকে আমরা ইগনোর করছি। এখন কোশ্চেন যেটা, যেহেতু এখানে ভি কস থিটা নিচেতে আছে, অর্থাৎ ভোল্টেজের মান বাড়া অর্থ হলো এই ইকুয়েশনের এই যে টার্ম, এই মানটা কম হবে, এই মানটা লো হবে, কম হবে। এই মানটা কম হলে তাহলে এটার থেকে যদি আমরা যেহেতু 1 থেকে সাবস্ট্রাক্ট করছি, অর্থাৎ এই মানটা বাড়বে। ফর এক্সাম্পল আমি যদি ধরি যে সাপোজ 1 মাইনাস এই মানটা কম, দ্যাট মিন্স 0.2, তাহলে এখান থেকে হবে 0.8। এখন যদি এই মানটা বেশি হয়, সাপোজ এই মানটা যদি 0.7 হয়, তাহলে 1 মাইনাস 0.7 দ্যাট মিন্স 0.3, অর্থাৎ এই সিস্টেমের এফিসিয়েন্সি হবে 80%, whereas this system efficiency is 30%। তাহলে ওই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পেরেছি যে ভোল্টেজের মানটা যত বেশি হবে আমাদের এফিসিয়েন্সি বাড়বে। তাহলে এখন লাইন ড্রপের উপরে কি প্রভাব পড়বে দেখব। তাহলে লাইন ড্রপ আমরা কি জানি, আইআর, তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি রো এল বাই এ, এবং আমরা যেহেতু জানি জে সমান আই বাই এ অর এ ইকুয়াল টু আই বাই জে, তাহলে এটা এখানে পুট করি যদি আমরা আই রো এল এর পরিবর্তে আই বাই জে, দ্যাট মিন্স আই রো এল জে, এখানে একটা আই আছে, আই ক্যান্সেল আউট, সো রো এল জে। এখন আমরা পার্সেন্টেজ ভোল্টেজ ড্রপটা কিভাবে ডিফাইন করি, পার্সেন্টেজ ভোল্টেজ ড্রপ Vs minus VR by VR, that means sending end voltage minus receiving end voltage by receiving end voltage। তাহলে এই যে Vs minus VR তার মানে ড্রপ এখানে কত এসছে রো এল জে, এবং VR যেহেতু রিসিভিং এন্ড ভোল্টেজটাকে আমি ভি ধরেছি তাহলে একটা ভি লিখলাম। অর্থাৎ এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে এইগুলো আমাদের গিভেন, দ্যাট মিন্স কনস্ট্যান্ট, একটা রো এল এবং জে এর মান একটা নির্দিষ্ট লাইনের ক্ষেত্রে কনস্ট্যান্ট। এখন যদি আমরা এই ভোল্টেজটাকে ইনক্রিজ করি, দ্যাট মিন্স ইজ ডিক্রিজ দ্য ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এটা বাড়ালে ভোল্টেজ ড্রপের মানটা কম হবে। এখন ইনস্টল যে কস্টের উপর কী প্রভাব পড়বে, যেহেতু মেটেরিয়ালের কন্ডাক্টরটা কম লাগছে তাহলে সাপোর্টিং স্ট্রাকচার তুলনামূলকভাবে কম হবে, সেই জন্য সেই দামটা কম হবে। এবং যে ল্যান্ডের পরিমাণটা লাগছিল, যেখানে আমি যদি ধরি যে 500 কেভি লাইন, এটা যদি আমি 3টে 132 কেভি দিয়ে করতাম, তার জন্য যে ল্যান্ড লাগতো, এখানে ল্যান্ডের পরিমাণ কম লাগবে, তাহলে সেই খরচটাও আমাদের কম হবে। আর একটা ব্যাপার সেটা হলো যে ট্রান্সমিশন ক্যাপাসিটিটা বাড়ে। কিভাবে বাড়ে, কি বললাম, ট্রান্সমিশন ক্যাপাসিটি। কারণ ট্রান্সমিশন ক্যাপাসিটি এইভাবে ডিফাইন করা হয় ভিএস বাই ভিআর বাই এক্স ইন্টু সাইন ডেল্টা, যেখানে ভিএস ভিআর সেন্ডিং এন্ড ভোল্টেজ, রিসিভিং এন্ড ভোল্টেজ, এক্স ইন্ডাকটেন্স অফ লাইন, সাইন ডেল্টাটা হলো লোড অ্যাঙ্গেল। এটা ম্যাক্সিমাম 90 করা যায়, কিন্তু একটা লাইনের ক্ষেত্রে জেনারেলি 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির ভিতরে রাখতে হয়। বা এই দুটো যে মান, অর্থাৎ সেন্ডিং এবং রিসিভিং এন্ডের যে ভোল্টেজ তার উপর নির্ভর করে। তাহলে এইভাবে যেহেতু ভোল্টেজ বাড়ছে তাহলে লাইনের ট্রান্সমিশন ক্যাপাসিটি বাড়বে। যে এসআইএল বা সার্জ ইম্পিডেন্স লোডিং, এটা হলো একটা লাইনের যে রিয়াক্টিভ পাওয়ারকে যখন জিরো ধরা হয়,
এবং ন্যাচারালি ব্যালেন্স হয় সেই কন্ডিশন হলো সার্জ ইম্পিডেন্স লোডিং। তাহলে এটার ফলে কি হয়, যেহেতু যে লাইনের কেভি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনালি থাকে এটা বাড়ে, তাহলে এটা বাড়লে আমাদের সুবিধা কি হয়, স্কোয়ার মানে এই মানটা বাড়বে। আমরা যে লাইনটা ডিজাইন করি তার আগে থেকে আমরা প্রিডিটেক্ট করতে পারি বা ভবিষ্যৎবাণী করতে পারি যে এটার কতটা লাইনের ক্যাপাসিটি নিতে পারবে। তাহলে এটা একটা ভাইটাল রোল। সাপোজ আজকে আমাদের যদি যে 1000 মেগাওয়াট পাওয়ারের দরকার হয় এবং দেখা গেল ভবিষ্যতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, 1000 মেগাওয়াটের থেকে বেশি অর্থাৎ 1200 মেগাওয়াট দরকার, তখন এই যে লাইনটা আমরা ডিজাইন করি এটাকে আমরা ফিউচারে বাড়াতে পারি। অর্থাৎ স্ট্রাকচার বা যেরকমভাবে করা হয় একটা সিস্টেম আর একটা সিস্টেমের মধ্যে যখন প্যারালালি কানেক্টেড থাকে তখন সেটা ইন্টারকানেক্টেড সিস্টেম বলি। এবং এই হাই ভোল্টেজের ফলে আমরা একটা পাওয়ার স্টেশন আরেকটার সঙ্গে বা একটা এরিয়ার সঙ্গে আরেকটা এরিয়াতে আমরা ইন্টারকানেক্টেড করতে পারি, এইগুলো সুবিধা। এখন ইএইচভি এসি ট্রান্সমিশন লাইনের লিমিটেশনগুলো কী, তাহলে আমরা দেখছি যেখানে একটা হাই ভোল্টেজ আমরা এক্সট্রা হাই ভোল্টেজ আমরা ট্রান্সমিট করছি, তার জন্য আমাদের যে স্টেপ আপ ট্রান্সফর্মার বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার সেটা সাইজ বাড়াতে হবে। অ্যাকর্ডিংলি সার্কিট ব্রেকার, সুইচ গিয়ার প্রতিটা জিনিসের সাইজ বাড়বে, অর্থাৎ তার জন্য অ্যাডিশনাল কস্ট, অতিরিক্ত আমাদের যে টাকা বিনিয়োগ করতে হবে। এবং যে আমরা করোনা এফেক্ট পড়েছি তার উপরে এটার প্রভাব পড়ে, সেটা হলো একটা হিসিং নয়েজ হয় এবং সারাউন্ডিংয়ের যেটা থাকে যে ক্রিটিক্যাল ডিসট্রাকটিভ ভোল্টেজ যেটা থাকে হাই ভোল্টেজের ক্ষেত্রে সেই মানটা খুব অল্পতেই শুরু হয়ে যায়। এবং কি করে এখানে যে আমরা কি জানি যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ডিভিডিএক্স, অর্থাৎ এই ভি এর মানটা যদি বেশি হয় তাহলে এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান বেশি হয়। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান বেশি হলে ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ড তৈরি হয়, মানে বেশি পরিমাণে লিকেজ কারেন্ট পাস করে। এবং লিকেজ কারেন্ট পাস করলে কারেন্ট ডেন্সিটি আমি যে বলেছিলাম I/A, যেহেতু আয়ের মানটা বাড়ে সেহেতু কারেন্ট ডেন্সিটির মানটা বেড়ে যায়। এবং আমরা অনেক সময় হিসিং নয় রকম সাউন্ড ট্রান্সমিশন লাইনের নিচে দিয়ে গেলে সেটা হলো এই করোনার জন্য, এবং যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ড তৈরি হয় তার জন্য যে আশেপাশের মলিকুল আছে সেটাকে আয়োনাইজ করে দেয়, সেটার জন্য আমরা শুনতে পাই। এবং এটা যেহেতু একটা লস এবং হাই ভোল্টেজের উপর বেশি হলে তখন এটা আরও বেশি বেড়ে যায়, সেই জন্য এটা খারাপ। কিন্তু এটাকে আমরা ওভারকাম করার জন্য বান্ডেল কন্ডাক্টর ব্যবহার করতে পারি, তার জন্য অ্যাডিশনাল কস্ট লাগবে। এবং সুইচিং সার্জ, অর্থাৎ আমরা যে সার্কিটে ফল্ট হলে বা কোনো সময় শাটডাউন দিতে হয়, তখন শাটডাউন দিলে যে আমি ফেরেন্টিয়াল এফেক্ট বলেছিলাম, অর্থাৎ সেন্ডিং এন্ডের ভোল্টেজটা রিসিভিং এন্ডের থেকে বেশি হয়, সেগুলো এই কারণে। এবং এক্সট্রা হাই ভোল্টেজ আরও বেশি হয়, এই প্রবলেমটা হতে পারে। এবং আমরা যে ইনসুলেটর যে ব্যবহার করি সেটা খুব বড় ধরনের ইনসুলেটর ব্যবহার করতে হবে, তার জন্য অ্যাডিশনাল কস্ট। এবং যে কোথাও যদি কেবল ব্যবহার করা হয় তার জন্য কেবলের ইনসুলেশনের কস্টটাও বেশি লাগবে। এবং আমাদের ইনসুলেশন কোঅর্ডিনেশন সঠিকভাবে করতে হবে। তাহলে ইনসুলেশন কোঅর্ডিনেশন ব্যাপার কি, যে ইনসুলেটরটা লাগানো হয় এবং এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে তার মেটেরিয়ালটা কী দিতে হবে এবং সে কতটা যাতে বেশি লং লাইফ এটা স্ট্রে করে তার জন্য একটা ব্যবস্থা করতে হয়, এবং সেটা তাহলে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। ডিসকাশন থেকে বুঝতে পারলাম যে হাই ভোল্টেজ এসি লাইনে যেরকম সুবিধা আছে কিছুটা, অর্থাৎ সেটা আমাদের ব্যবহারের উপযোগী, কিন্তু অনেকগুলো অসুবিধা আছে। তাহলে আমরা একটা কার্ভ ব্যবহার করব, সেখান থেকে আমরা ডিসকাশন করব বা কনক্লুশনে আসব। সেটা হলো এটা ক্যাপিটাল কস্ট, আর এটা হলো ট্রান্সমিশন ভোল্টেজ। এবং কার্ভটা দেখতে এরকম হয়। এখানে যদি আমরা একটা পয়েন্ট লোকেট করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজের মানটা কম থাকলে সেটার জন্য কস্ট বেশি, আস্তে আস্তে এখান থেকে বাড়ালে আমরা দেখছি যে কস্টের পরিমাণ কম হচ্ছে। এবং এই একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি এই পয়েন্টটা কে পয়েন্ট বললাম, এই কে পয়েন্টে দেখছি অপটিমাম, দ্যাট মিন্স সেখানে কস্ট এবং এই ট্রান্সমিশন ভোল্টেজ আমাদের ইকোনমিক্যাল। এই পয়েন্টটা ইকোনমিক্যাল, তার কারণ আমরা এখানে ম্যাক্সিমাম যে ট্রান্সমিশন ভোল্টেজ পাচ্ছি এবং তার জন্য করসপন্ডিং কস্টটা তুলনামূলকভাবে কম। এবং এর পর থেকে দেখব, কে পয়েন্টের পর থেকে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ালে আমাদের কস্টটা বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে যে ক্যাপিটাল কস্ট বলেছি এটা
সহজে আইডেন্টিফাই করা যায় না এবং এই মেথডটা ইজিলি আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ করি না। তাহলে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে ইকুয়েশনটা ইউজ করি সেটা হলো ভি সমান 5.5 রুট আন্ডার 0.62L প্লাস 3p/150। তাহলে এই ইকুয়েশানে এল ট্রান্সমিশন লাইনের ডিস্টেন্স হলো ম্যাক্সিমাম কিলোওয়াট ডেলিভার টু এ সিঙ্গেল সার্কিট এবং ভিটা ভোল্টেজ। তাহলে এই ইকুয়েশান থেকে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে ভোল্টেজ কতটা হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি।